জানাবো মধু হৈ হৈ গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যা। সরকার পতনের পর সিলেটে চলছে হরিলুট কারবার। আরও জানাবো সাবেক পরিকল্পনা মন্ত্রীর বিচারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ। এদিকে নেত্রকোনায় করেন ছাত্রদল, ঢাকায় করেন ছাত্রলীগ। জানাবো বড় প্রকল্পের বরাদ্দের টাকা যেন শতভাগ সদ্য ব্যবহার করা হয় বললেন সাখাওয়াত হোসেন। এবং সর্বশেষ জানাবো সাগরে লঘুচাপ, গরম ও বৃষ্টি নিয়ে জানা গেল নতুন বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই চ্যানেলে দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে, তাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মধু হৈ হৈ গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যা। সবার মুখে চট্টগ্রামের আঞ্চলিক গান মধু হৈ হৈ আরে বিষ হাওয়াইলা। কেউ মুখ দিয়ে বাজাচ্ছেন বাঁশি, কেউ করছেন উল্লাস। ঠিক তাদের মাঝখানে এক যুবক ঢুলছিলেন, যার দুই হাত বেঁধে রাখা হয়েছিল স্টিলের পাইপের সাথে। গান গেয়ে গিয়েই পিটিয়ে নৃশংস ও নির্মমভাবে ওই যুবককে হত্যা করা হয়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা গত 21শে সেপ্টেম্বর থেকে ঘুরছে নেট দুনিয়ায়। গান গাইতে গাইতে হত্যা করা হয় শাহাদাতকে, যা এতদিন জানত না কেউ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি জানতে পারে পুলিশ ও স্বজনরা। পুলিশ সূত্রে জানা গেছে ভিডিওটি চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট এলাকার, আর ওই যুবকের নাম শাহাদাত হোসেন। সরকার পতনের পর সিলেটে চলছে হরিলুট কারবার। 5 আগস্ট সরকার পতনের পর সরকারি বেসরকারি সম্পদ লাভের স্বর্গরাজ্য সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ গোয়াইঘাট সাদা পাথর জাফলং পর্যটন এলাকা থেকে লুটে নেওয়া হয় 150 কোটি টাকার পাথর। এছাড়াও লুট হয়েছে নির্মাণাধীন খোলাগঞ্জ স্থলবন্দর, তমাবিল কাস্টম গুদাম, ব্যক্তি মালিকানার রিসোর্ট, আরও বহু ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের মতে একটি দলের নেতাদের ইন্ধনে হয়েছিল এসব লুটের কারবার। আওয়ামী লীগ সরকারের আমলেই ভোলাগঞ্জের মূল সড়কের দুই পাশে কয়েকশো বিঘা সরকারি সম্পত্তি দখলে নেয় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। ভাড়া দিয়ে পকেটে পুড়েছে কয়েকশো কোটি টাকা। গত 2 বছরে এইসব জমি উদ্ধার করে শুরু হয়েছিল স্থলবন্দর আর পর্যটনের 2টি প্রকল্প। 5 আগস্ট সরকার পতনের দিনই এই 2 প্রকল্প চলে হরিলুট। সাদা পাথর পর্যটন এলাকা থেকেই লুটপাটকারী নিয়ে যায় প্রায় অর্ধ শতাধিক কোটি টাকার সরকারি পাথর। ভাঙচুর করা হয় ব্যক্তিগত স্থাপনা। সাদা পাথর রিসোর্টে চলে ধ্বংসলীলা আর লুটপাট। স্থানীয়রা বলছেন ওই এলাকার কিছু বিএনপির শীর্ষ স্থানীয় নেতা, উপজেলা বিএনপি বা যুব দলের শীর্ষ স্থানীয় কয়েকজনের নেতৃত্বে পাথরগুলো লুট হয়েছে। দিনে রাতে 24 ঘন্টায় লুট করা হয়েছিল এসব পাথরগুলো। সাবেক পরিকল্পনা মন্ত্রীর বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে বিপক্ষের আইনজীবীদের 10 মিনিট যুক্তিতর্ক শেষে বিচারক নির্জন মিত্র তার জামিন নামঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রীর হুকুমে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, গুলি, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র সহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক মন্ত্রীর পক্ষের আইনজীবীরা জামিন চাইলে আমরা বিরোধিতা করেছি। তিনি আরো বলেন, ছাত্র আন্দোলনে সুনামগঞ্জের শতাধিকেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন, অথচ পুলিশ সাবেক এই মন্ত্রী কোন উদ্দেশ্যে শিক্ষার্থীদের উপর এমন হামলা চালিয়েছিলেন তার কারণ জানতে রিমান্ডের আবেদন করেননি। বিষয়টি দুঃখজনক। গত 2 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সাবেক মন্ত্রী সহ 99 জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় 19 সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে যৌথ বাহিনী সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে। বড় প্রকল্পে বরাদ্দের টাকা যেন শতভাগ সদ্য ব্যবহার করা হয় বললেন সাখাওয়াত হোসেন।
নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন বলেছেন, দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। আমি চাই বড় প্রকল্পে বরাদ্দের টাকা যেন শতভাগ সদ্য ব্যবহার করা হয় সেটা নিশ্চিত করতে হবে। রোববার বিকেলে পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা শাকাওয়াত হোসেন আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে 1000-এরও বেশি মানুষ জীবন দিয়েছে। এই গণজাগরণ থেকে পরিবর্তন আনতে হবে, দেশে দুর্নীতি কমাতে হবে। মত বিনিময়ের আগে পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে পায়রা বন্দরের আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা বলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডোর রাজবীর ত্রিপুরা। উল্লেখ্য, এখন পর্যন্ত পায়রা বন্দরে মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় 13,2500 কোটি টাকা। পায়রা বন্দর প্রতিষ্ঠিত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীলতার ফলে দেশের জিডিপির প্রায় 2% বৃদ্ধি পাবে। নেত্রকোনায় করেন ছাত্রদল, ঢাকায় করেন ছাত্রলীগ। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে গত 9 সেপ্টেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে ইশতিয়াক আহমেদ হৃদয় নামের এক যুবককে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশ। তিনি ছাত্রলীগের নেতা। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আঠারবাড়ি এলাকায়। ঢাকায় ছাত্রলীগ করলেও নিজ এলাকায় তিনি ছাত্রদলের নেতা। কেন্দুয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। হৃদয় নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর রফিকুল ইসলাম হেলালির অনুসারী। তার ফেসবুক পোস্টেও ছাত্রদল নেতার প্রমাণ মেলে। গত 31 আগস্ট ফেসবুক পোস্টের পদবি উল্লেখ করে তিনি লেখেন, দেশ গড়েছেন শহীদ জিয়ার নেত্রী মোদের খালেদা জিয়া। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তারা জানিয়েছে, পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। এবং সর্বশেষ জানাবো, সাগরে লঘুচাপ, গরম ও বৃষ্টি নিয়ে জানা গেল নতুন বার্তা। দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এর মধ্যে 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া হয় 1 নম্বর সতর্কবার্তা। আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সাক্ষাৎ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলেছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।